কি হয়েছে আপনার? আমার বাড়ি ফাড়ি কিছু নেই, আমি সব চেয়ে পাচ্ছি। আচ্ছা, আপনার বাড়ি ফাড়ি কিছু নেই, সব বন্যায় ভেসে গেছে। আচ্ছা, কোথায় আছেন আপনি এখন? আমি বাঁধের গোড়ায় আছি, ত্রিপল খাটিয়ে। বাঁধের গোড়ায় ত্রিপল খাটিয়ে আছেন। এই বোন কি এখানকার বাসিন্দা? হ্যাঁ। আচ্ছা, এই বোনের বাড়ি কোথায়? এই বোন আমাদের গ্রামের বাসিন্দা। বোনের নাম হচ্ছে রিয়া বাগ, বাবার নাম মিন্টু বাগ। ইনি গত 19 তারিখে বন্যার প্রবল স্রোতের মধ্যে পড়ে গিয়ে ইনি মারা গেছেন। সারা জীবন পড়ে আছে আনন্দ করার জন্য। আসুন না, এবারে এনাদের সাথে না হয় দুঃখটাই ভাগ করে নিই। দেখতে গেলে প্রায় 85% তারা একবার দিয়ে যাবার পরে তারা কোনো খবরাখবরও রাখে না। বেশিরভাগই রয়েছে শিক্ষক শিক্ষিকা, তাদের মায়েদেরও এখানেতে রেখে গেছে। এবং সবচেয়ে খুব দুঃখের বিষয় যে তারা এতটুকু খোঁজ খবরও নেয় না আর কি। আচ্ছা, এগুলো কি এই পার্সোনাল রুম যেগুলো বলছিলেন স্বামী স্ত্রী থাকার, বা কেউ যদি আলাদা থাকতে চায়? পেমেন্ট বেসিসে, বুঝতে পেরেছি। রিমা মাইতি, আপনি কি করেন এখানে? আচ্ছা, এগুলো হচ্ছে মশার ধূপ, এগুলো আমাদের ঠাকুমাদেরকে দিয়ে প্যাকেট করানো হয়। আর এখানে যে ফিনাইল, এই ফিনাইলও আমাদের ঠাকুমাদেরকে দিয়ে বানানো হয়। এই দিদি অর্চনা দি, তাই তো? ইনি আপনাদের দেখাশোনা করেন। এনার সম্পর্কে কিছু অভিযোগ থাকলে বলুন। আচ্ছা, সমাজে যদি কেউ অবহেলিত, কেউ রাস্তায় পড়ে আছে, কেউ কাউকে দেখছে না, সেরকম কোনো ব্যক্তিকে যদি পান আপনারা নির্দ্বিধায় আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা সাধ্যমতো চেষ্টা করব তাদের এখানেতে রাখার জন্য আর কি, চেষ্টা করব আমরা। আমি সুভাষ, আপনাদের আজকে কোনো দুর্গাপূজার প্যান্ডেল দেখাতে আসিনি। আজকে দেখাতে এসেছি দিন কয়েক আগে হয়ে যাওয়া ভয়ঙ্কর বন্যায় ক্ষতিগ্রস্ত হাওড়ার উদয়নারায়ণপুরের পাঁচারুল ব্লকের অন্তর্গত এই উত্তর হরিশপুর গ্রামের একটি বৃদ্ধাশ্রমে, যার নাম আনন্দম। আসুন দেখে নি কেমন আছেন এখানকার বৃদ্ধারা, জেনে নেব এখানকার খুঁটিনাটি, দেখে নেব বিনা পয়সায় থাকা খাওয়া ছাড়া আর কি কি ফেসিলিটিস আছে এখানে। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। নমস্কার, আমি সুভাষ, আর আপনারা দেখছেন এনিহোয়ার সুভাষের সাথে। এই 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 মারবি নাকি রে ভাই? হাওড়া থেকে হাওড়া পাঁচারুল বাসে চড়ে 2.5 ঘন্টার মধ্যেই নেমে পড়ুন পাঁচারুল সিনেমাতলা বা ভীমতলা স্টপেজে, যেখান থেকে হেঁটে আপনাদের 5 মিনিটও লাগবে না এই বৃদ্ধাশ্রমে পৌঁছাতে। এছাড়াও হাওড়া থেকে রামপুর, তারকেশ্বর, ডিহিভুরসুট বা উদয়নারায়ণপুরগামী বাসে চড়ে সিংটির মোড়ে নেমে টোটোতে চড়লে 15 মিনিটের মধ্যেই এই আশ্রমে পৌঁছাতে পারবেন। এই বৃদ্ধাশ্রম সম্পর্কিত যে কোনো জিজ্ঞাসার জন্য ভিডিওতে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন। এটাই আনন্দম, যা হাওড়ার পাঁচারুলের উত্তর হরিশপুরে অবস্থিত একটি বৃদ্ধাশ্রম, যা উদয়নারায়ণপুর থেকে প্রায় 11 কিলোমিটার দূরত্বে অবস্থিত। এই বৃদ্ধাশ্রম এখানকার বৃদ্ধাদের একটি শান্তিনিকেতন, যেখানে গ্রাম্য পরিবেশে সবুজের মাঝে ভালোবাসা ও স্নেহ তো রয়েছে নিয়মিত বিভিন্ন কার্যক্রম, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন কাজের প্রশিক্ষণ এবং স্বাস্থ্যসেবা, যা আশ্রিতাদের একাকিত্ব কমাতে সাহায্য করে এবং নিরাপত্তা ও শারীরিক আর মানসিক সুস্থতা প্রদান করে, যা এখানকার ভিলেজ ওয়েলফেয়ার সোসাইটি দ্বারা পরিচালিত, যেখানে আজ ব্যারাকপুর বিবেকানন্দ মিশনের হস্তক্ষেপে বন্যার্তদের ত্রাণ বিতরণের কার্যক্রম চলছে।
প্রবেশপথের ডান দিকেই রয়েছে একটি বড় অনুষ্ঠান মঞ্চ, যার পাশেই পরিষ্কার পরিচ্ছন্ন একটি বড় নাট মন্দির ও 3টি মন্দির, যেখানে রাধেশ্যাম, শঙ্কর ও সংকট মোচনের নিত্য পুজো করা হয়। চলুন এক এক করে দেখে নেওয়া যাক। সবুজে মোড়া এই আশ্রম চত্বরে রয়েছে একটি ছোট্ট পুকুরও, রয়েছে বড় বড় অনেক গাছ, যেখানে গরমে কিছুটা হলেও স্বস্তি মিলবে। এখানে বয়স্কাদের স্বাস্থ্য পরিষেবা দেবার জন্য নিয়মিত অ্যালোপ্যাথিক, হোমিওপ্যাথিক ও দাঁতের ডাক্তার বসানো হয়। সপ্তাহে একদিন ব্যায়ামের মাস্টার মশাইও আসেন। মেন্টাল রিফ্রেশমেন্টের জন্য বয়স্কাদের ব্যস্ত রাখা হয় কাগজের ঠোঙা, সুগন্ধি ধূপ, মশার ধূপ, স্যানিটারি ন্যাপকিন ও ফিনাইল তৈরির কাজে। আছে অবসর বিনোদন কেন্দ্র, বসানো হয় প্রতিদিন বিকালে ধর্মসভার আসর। সন্ধ্যা 7টার পর রয়েছে টিভি দেখার ব্যবস্থাও। এটাই আনন্দম মাননীয় শ্রীযুক্ত অজিত কুমার মাইতি মহাশয়ের স্বপ্নের আনন্দ নিকেতন, যেখানে প্রায় 62 জন বয়স্কা বিনা পয়সায় থেকে খেয়ে আনন্দে একসাথে দিন কাটাচ্ছেন। দান, সাহায্য ও শিক্ষা একটি সুস্থ ও সহানুভূতিশীল সমাজ গঠনে অনেকটাই সাহায্য করে। আর তাই বর্তমানে অজিতবাবু এবং তাঁর সহপাঠী, বন্ধু ও এখানকার প্রেসিডেন্ট অষ্টম বাবুর মতো সহানুভূতিশীল ভদ্রলোকের এখনকার দিনে সত্যিই খুব প্রয়োজন। আমি মন থেকেই ওনাদের দীর্ঘায়ু কামনা করি। আসুন বৃদ্ধাশ্রমের ভিতরটা একটু দেখে নিই। এটা ভিলেজ ওয়েলফেয়ার সোসাইটি, এই আনন্দম যার একটি অংশ। চলুন দেখে নিই আর জেনে নেব এখানকার অ্যাক্টিভিটি।
এটাই এই ভিলেজ ওয়েলফেয়ার সোসাইটির মূল অফিস চত্বর, যেখানে রয়েছে অফিস, স্যানিটারি ন্যাপকিন কারখানা, ফিনাইল, ধূপ ইত্যাদি তৈরির ব্যবস্থা, রন্ধনশালা, ডাইনিং হল, কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, ডক্টরস চেম্বার, কিন্ডারগার্টেন স্কুল, বেশ কয়েকজন বয়স্কাদের থাকার ব্যবস্থা এবং স্বামী স্ত্রী একসাথে বা কেউ স্বাধীনভাবে আলাদা থাকতে চাইলে তাদের জন্য 5টি আলাদা ঘরের ব্যবস্থাও, যেখানে আলাদা করে পে করলে আপনি এসির সুবিধাও পেয়ে যাবেন। এই বৃদ্ধাশ্রম সম্পর্কিত যে কোনো জিজ্ঞাসার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। এখানে আমাদের মানে দুটো ডাক্তার আসেন সপ্তাহে, একজন হোমিওপ্যাথি ডাক্তার, একজন অ্যালোপ্যাথি ডাক্তার। তো হোমিওপ্যাথি ডাক্তারের নাম হচ্ছে ডক্টর লাডলি মোহন ধারা, আর অ্যালোপ্যাথি ডাক্তার হচ্ছে প্রীতম ধর মনে হচ্ছে। নমস্কার, আমার নাম কাজল হুদাইত। আমি কাজল হুদাইত। কাজল হুদাই, হ্যাঁ আচ্ছা। আমি ভিলেজ ওয়েলফেয়ারের একজন স্টাফ। তো আমার এখানে ডিউটি 9টা থেকে রাত্রি 7টা পর্যন্ত। অনেকগুলো কাজের সাথে আমরা যুক্ত আর কি। তার মধ্যে মেন হচ্ছে আমি এখানে কম্পিউটার চলে, আমাদের প্রয়াস কম্পিউটার সেন্টার, সেই কম্পিউটার সেন্টারের আমি ইনচার্জ। আমাদের মানে ওগুলো আমি ফিল্ড করে করে কম্পিউটারে বাচ্চা ভর্তি করেছি। আমাদের এখন বাচ্চার সংখ্যা হচ্ছে 36। তো এবার হচ্ছে যে একজন টিচার আছেন, তো যিনি টিচার উনি কিন্তু আমার ছেলেই টিচার কম্পিউটারের, সোহেল হুদাইত। তো আর আমাকে আর একটা দিক দেখতে হয়, যেটা হচ্ছে আমাদের ওল্ড এজ হোমের মায়েরা আছে। এখানে আমাদের সুপার আছেন, অর্চনাদি আছেন, অনেকেই আছেন, আর নন্দাদি ওষুধের দিকটা দেখেন। কিন্তু আমিও ওখানে কালচারাল প্রোগ্রাম, তারপরে হচ্ছে মায়েদের ওষুধ দেওয়া, মানে অনেক দুপুরে খেতে দেওয়া, টিফিন খেতে দেওয়া, তাছাড়াও মায়েদের দেখভাল করা মানে আলোচনা ওরা কীরকম ভালো আছে না আছে এগুলো। তারপরে মায়েদেরকে দিয়ে এই সমস্ত যে প্রোডাক্ট আছে, এটা একটা দিক, এটা তৈরি করতে হয়। আর হচ্ছে যে যেহেতু আমি ফিল করি, তাই আমাদের দিদি যিনি আর কি, স্যারের মেয়ে নিবেদিতা মাইতি, উনি হচ্ছেন আমাদের হেড আর কি। তো ওই দিদি আর কি আমাদেরকে ঠাকুমাদেরকে ভালো থাকার জন্য, ঠাকুমারা কিসে ভালো থাকবে, মানে ঠাকুমারা তো এমনি মন্দিরে অনেক কাজই করেন। তো এই 50 জন যে আমাদের ওল্ড এজ হোমে ঠাকুমা আছেন, তো খুব অসুস্থ তারা এই বাড়িতে থাকে, আর যারা সুস্থ তারা ওই বাড়িতে থাকে। তো সেই ঠাকুমারা বসে থাকলে তো তাদের আরও রোগ বাসা বাঁধবে, হীনমন্যতায় ভুগবে, ঝগড়া করা। তাই আমাদের দিদি নিয়ে এসছেন যে ঠাকুমাদেরকে কীভাবে ভালো রাখা যায়, সে ঠাকুমারা হাতের কাজ করলে ভালো থাকবে। তো খবরের কাগজটা এমনি আমাদের হেড অফিসে এখানে সবাই পড়ে, তা থেকে ওনারা ঠোঙা বানান, আর হচ্ছে ওনারা বানান এই হাতের কাজ। তো এই যে দেখুন ধূপ তৈরি, এই সমস্ত মেটেরিয়াল আমাদের হেড অফিস আড়িয়াদহ দক্ষিণেশ্বর থেকে আসেন, দিদি এগুলো অ্যারেঞ্জ করেন। তো এগুলো আমরা কয়েকজন স্টাফ আছি, ঠাকুমাদেরকে দিয়ে বানানো করাই। তারপরে মেয়েদের এই স্যানিটারি ন্যাপকিন, এটা বানানো হয়, ঠাকুমারা মানে প্যাকেটিংটা করে। আচ্ছা, এগুলো হচ্ছে মশার ধূপ, এগুলো আমাদের ঠাকুমাদেরকে দিয়ে প্যাকেট করানো হয়। আর এখানে যে ফিনাইল, এই ফিনাইলও আমাদের ঠাকুমাদেরকে দিয়ে বানানো হয়। তো এবার এগুলো যেহেতু আমি ফিল্ড লেভেলে কাজ করি, আমাদের স্কুলের বাচ্চা ভর্তির একটা সার্ভে চলে বা কম্পিউটারের বাচ্চা ভর্তির সার্ভে চলে, তার সাথে সাথে আমি মায়েদেরকে ফিল্ডে গিয়ে এগুলোকে সেল করে দিই। প্লাস হচ্ছে আর একটা পার্ট হচ্ছে যে আমাদের যেহেতু এখানে একটা কিন্ডারগার্টেন স্কুল চলে, একদম রোজপাট থেকে ক্লাস 4 পর্যন্ত, তো সেই সমস্ত বাচ্চাদের গার্জেন আছে না, তারাও এই সমস্ত জিনিস আমাদের মানে কিনে নেয় আর কি। আপনার নাম কি বলুন? রিমা মাইতি। আপনি কি করেন এখানে? মেশিন চালানো হয়, স্যানিটারি ন্যাপকিন তৈরি হয়, প্যাকেট হয়, স্লিম হয়। এটা ন্যাপকিন কারখানা, তাই তো? আচ্ছা, একটা স্যাম্পল দেখাবেন? পিঠটা উল্টো করে দেখান। ওকে, ঠিক আছে। আর এই ন্যাপকিনটা কি করেন আপনারা? বাজারে খুচরো বিক্রি করেন না পাইকারি, বা কোন বাজারে বিক্রি করেন? খুচরো বিক্রি হয়, টুকটাক কিছু কিনে নিয়ে যায় এখান থেকে। প্লাস আপনার হচ্ছে যে ওই জিও মার্ট ডেলিভারি এইসব নিয়ে যায়। আচ্ছা, ওকে। এর থেকে যে মানে টাকাটা ইনকাম হয় আপনাদের, সেটা কি বৃদ্ধাশ্রমের কাজে লাগে না অন্য কিছু কাজে লাগে? এইসব আমরা জানবেন না, স্বাভাবিক। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। এটা হচ্ছে মানে আমাদের স্যারের ছেলে
মানে মাইতি উনি আর কি এটা দেখেন, আর আমার স্যারের ছেলে আর মেয়ে মানে দিদি দেখেন ওল্ড এজ হোম, আর দাদা দেখেন এই স্যানিটারি ন্যাপকিন আর হচ্ছে আপনার ওই ইনি কি ওই মিস্টার অজিত মাইতির ছেলে? ইনি মানে এই ছবিটা। ওকে, বাহ, খুব ভালো, চলো। হ্যাঁ, এটা একটা হেলথ সেন্টার আমাদের ভিলেজ ওয়েলফেয়ারের, এটা একটা পার্ট। ও আচ্ছা, জুতো খুলবো? জুতো পরে যান, জুতো পরে। এটা একটা পার্ট, মানে এখানে সুস্মিতা মাইতি, উনি নার্স, একটু পাস করেছেন, উনি এটা দেখেন। তো এখানে গ্রামের মায়েদের এই পরিষেবা দেওয়া হয়, গ্রামের মায়েরা এগুলো 360 টাকা না কত টাকা দিয়ে হেলথের কার্ডটা করতে সারা বছর আর কি পরিষেবাটা পাবে, ওষুধ পাবে, দেখবে এই সমস্ত কাজগুলো। বছরের জন্য 360 টাকা, আবার কি পরের বছর রিনিউ করতে হয়? রিনিউ করতে হয়, ভালো সিস্টেম। এটা দেখেন এই হেলথ সেন্টারের। তাছাড়াও সুস্মিতা মাইতি আমাদের ঠাকুমাদেরও মানে নার্স আর কি, উনি বিপি চেক করেন, প্রেসার চেক করেন। তো ওই পার্টটাও প্রাইমারি হেলথ কেয়ার করে, কিন্তু এটার সাথে না ওটা আলাদা করেন, যেহেতু নার্স তাই ওটা করে। আচ্ছা, ওটা এনার সাথে এটার সাথে না, ওটার জন্য উনি আলাদা বেনিফিট করেন। আচ্ছা, খুব ভালো। লাগিয়ে দাও, ওটা বন্ধ করে দিন। আচ্ছা, এগুলো কি পার্সোনাল রুম যেগুলো বলছিলেন স্বামী স্ত্রী থাকার, বা কেউ যদি আলাদা থাকতে চায়? পেমেন্ট বেসিসে, বুঝতে পেরেছি। এবং কেউ যদি এসি নিতে চায় তাহলে এসির খরচাটা দিলে আর কি। বুঝতে পেরেছি, এসির ব্যবস্থাও করা যাবে। আচ্ছা, খুব ভালো। আচ্ছা, এরকম 5টা রয়েছে। আচ্ছা, এরকম 5টা রয়েছে, হ্যাঁ, খুব ভালো। কি নাম তোমার ঠাকুমা? আমার নাম দীপালি মজুমদার। দীপালি মজুমদার। দীপালি মজুমদার। কোথায় বাড়ি তোমার? আমার বাড়ি হালি শহরে। হালি শহরে? রামপ্রসাদের ভিটা যেখানে? ওরে বাবা, অনেক দূর থেকে। কেমন আসো এখানে? এখানে ভালো আছি। কদিন আসো এখানে? আমার জানা বলি, আমার 2.5 বছর হচ্ছে। 2.5 বছর হচ্ছে। ঠাকুমাকে তুমি তুমি করেই বলছি, নিজের ঠাকুমার মতো। হ্যাঁ, আমি তো বলছি বাবা, আমি তো ভাই বলছি। একদম একদম। আচ্ছা ঠাকুমা, তোমার নাম কি? শান্তিপাল। শান্তিপাল। কোথায় বাড়ি? দমদমে? বাবা, অনেক দূর দূর থেকে আসো তো তোমরা। আচ্ছা, কতদিন আসো ঠাকুমা? 3 বছর আছো। আচ্ছা, কেমন আছো ঠাকুমা? আচ্ছা, তোমাকে জিজ্ঞেস করছি। আচ্ছা, তো তোমার নাম কি ঠাকুমা? ভারতী সিংহ। ভারতী সিংহ। আচ্ছা, কোথায় বাড়ি? হাওড়া ময়দান। হাওড়া ময়দান। আচ্ছা, কোথায় বাড়ি তোমার ঠাকুমা? মানিকতলা, কলকাতা। কলকাতা? কলকাতা মানিকতলা? অনেক দূরে দূরে বাড়ি তো তোমাদের। আমি তো ভেবেছিলাম বোধহয় লোকাল তোমরা সবাই। আচ্ছা, কেমন আছো এখানে? ভালো আছো। আচ্ছা, তোমার ঠাকুমার নাম কি? আমার নাম হচ্ছে পুষ্পতি করাতি। পুষ্পতি করাতি। আচ্ছা, এখানকার যিনি অজিত বাবু, তাকে আপনার কেমন লাগে? ভীষণ ভালো। খুব ভালো। আচ্ছা, অজিত বাবু ভগবান। আচ্ছা, আপনাদের সবার খুব খেয়াল রাখেন, তাই তো? আচ্ছা, এখানকার কোনো কিছু নিয়ে আপনাদের কোনো কমপ্লেন আছে, অভিযোগ আছে? আচ্ছা, ওকে। আর দিদিরাও খুব ভালো। এই দিদি অর্চনা দি, তাই তো? ইনি আপনাদের দেখাশোনা করেন। এনার সম্পর্কে কিছু অভিযোগ থাকলে বলুন। আচ্ছা, একদম এই দিদি সম্পর্কে ভালো কথা নয়, কিছু অভিযোগ থাকলে বলুন। আচ্ছা, ঠাকুমা ভালো থেকো। নমস্কার। নমস্কার। আপনার নাম কি? আমার নাম ডক্টর অষ্টম কুমার সাউ। আমি বর্তমানে ভিলেজ ওয়েলফেয়ার সোসাইটির প্রেসিডেন্ট। আপনি এই বৃদ্ধাশ্রমের সাথে কিভাবে, কতদিন ধরে জড়িয়ে আছেন? এই বৃদ্ধাশ্রম অর্থাৎ আনন্দম, যেটা আমাদের ভিলেজ ওয়েলফেয়ার সোসাইটি পরিচালিত, তার কর্ণধার হচ্ছে শ্রী অজিত কুমার মাইতি। অজিত কুমার মাইতি আমার সহপাঠী
একসঙ্গেই আমরা এখানকার স্থানীয় বিদ্যালয় পাঁচারুল শ্রীহরি বিদ্যা মন্দিরে হায়ার সেকেন্ডারি পর্যন্ত পড়েছি এবং সেই স্কুল জীবন থেকেই অজিত হচ্ছে আমার খুব ঘনিষ্ঠ বন্ধু এবং উত্তর জীবনে যখন সে নানা রকম কাজের মধ্যে নিজেকে নিয়োজিত করেছে আর কি, তার সঙ্গে আমাকেও অংশীদার করে নিয়েছে। তার জন্যে আমি তার কাছে খুবই, আমার বন্ধুবরের জন্য খুবই গর্বিত। এবং আমার বন্ধুবর এই যে মানব সেবায় নিজেকে নিয়োজিত করেছে এবং শুধু মানব সেবায় নয়, সেখানে বৃদ্ধাদের যে এখানকার আমাদের আবাস আনন্দম, বর্তমানে প্রায় 62 জন বৃদ্ধা রয়েছেন। আপনি জানতে পারবেন যদি তাদের মুখ থেকেই শোনেন যে তারা এখানে কিভাবে রয়েছে। আর আমাদের এটাও একটা খুব গর্বের বিষয় যে আমরা এতগুলো মাকে পেয়েছি। এই যে এতগুলো মায়ের যে আশীর্বাদ অজিত এর ওপরে পড়ছে, সেটা সত্যিই সে ধন্য এবং তার সঙ্গে আমিও ধন্য। নিশ্চয়ই আপনাদের সবার উপরই সেই আশীর্বাদ পড়বে এবং আমরা চাইবো যে আমরা যেন তাদের সেবা করে যেতে পারি। এই বৃদ্ধাশ্রম তৈরির পেছনে কোনো বিশেষ কারণ? প্রথমে আমাদের যখন ভিলেজ ওয়েলফেয়ার সোসাইটি, যেটা 1983-তে হয়েছিল, এই ভিলেজ ওয়েলফেয়ার সোসাইটি নানা রকম কাজের মধ্যে দিয়ে এগিয়ে চলেছে। এর যে কর্ণধার অজিত দেখেছে সমাজেতে যে সমস্ত মায়েরা বা যে সমস্ত বৃদ্ধরা রয়েছেন তারা খুবই অবহেলিত এবং সেই জন্যই সে একটা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল যে এই মায়েদের যদি আমি এখানেতে নিয়ে এসে তাদের যদি একটা আবাস আমরা করতে পারি আর কি, তাহলে অন্তত তাদের সেবা করা যেতে পারে আর কি। সেই উদ্দেশ্য নিয়ে এই বৃদ্ধাশ্রম অজিত করেছিল এবং খুবই সুখের বিষয় যে আমাদের এখানে 50টি সিট আছে। সেই 50টি যে বৃদ্ধাশ্রমের সিট, সেটা ক্যালকাটা লায়ন্স সেটা করে দিয়েছে এবং আমরা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে 25 জনের জন্য অনুদান পাই। 50 জনের জন্য আমরা অ্যাপ্লাই করেছি, কিন্তু এখনও 50 জনের পারমিশনটা এখনও সেটা আমরা করে পাইনি। কিন্তু সেটা অজিতবাবু আর কি নিজের থেকে এবং বিভিন্ন সূত্রে যারা এখানকার এই সংস্থাকে ভালোবাসেন তারা এখানে অনেক কিছুই জিনিসপত্র দিয়ে সব কিছু দিয়ে সাহায্য করে এবং এই বৃদ্ধাশ্রমটা ক্যালকাটা লায়ন্স তারা করে দিয়েছে। এখানে বর্তমানে 62 জন আছেন। হ্যাঁ। কতজনের থাকার জন্য সিট আছে? বেড আছে 50 জনের, যেটা আনন্দম নতুন যে বিল্ডিংটা। আর আমাদের যে পুরনো বিল্ডিং রয়েছে এখানে রয়েছে 50 জন, আর বাড়তি যে 12 জন সেটা আমাদের পুরনো যে বিল্ডিংটা রয়েছে সেখানে রয়েছে। দেখলাম এখানে শুধু বৃদ্ধারা কেন, বৃদ্ধরা নয় কেন? যখন শুরু করেছিলাম পুরনো বিল্ডিংয়েতে সেখানে এটাই ছিল যে মায়েরাই বেশি অবহেলিত হয়। এরকমও দেখা গেছে আর কি যে তাদের যারা সন্তান সন্ততি রয়েছে তারা খুব ভালো চাকরিও করে, কিন্তু তা সত্ত্বেও তারা এখানে রেখে গেছে বৃদ্ধাদের। কিছুদিন আগে অরবিন্দ গুহ প্রাক্তন চেয়ারম্যান হাওড়া মিউনিসিপ্যালিটির এখানে পরিদর্শন করেছিলেন। আচ্ছা। তা তখন তিনি একজন বৃদ্ধাকে দেখে বললেন যে মাসিমা আপনি এখানে কেন রয়েছেন, আপনার তো 2 ছেলে এবং 1 মেয়ে মিউনিসিপ্যালিটিতে ভালো পোস্টে চাকরি করে। তা সত্ত্বেও এখানে রেখে গেছে এবং যারা আরও রেখে গেছে বেশিরভাগই রয়েছে শিক্ষক শিক্ষিকা, তাদের মায়েদেরও এখানেতে রেখে গেছে। এবং সবচেয়ে খুব দুঃখের বিষয় যে তারা এতটুকু খোঁজ খবরও নেয় না আর কি। কোনো বৃদ্ধা যদি মারা যান, যখন আমরা তাদের খবর দিই আর কি, তাদের এতটুকু মায়া মমতা নেই যে মায়ের মুখে অগ্নিসংযোগ করবে, সেটাও তারা আসতে পারে না। তারা না আসুক, মা হিসেবে যখন আমরা এখানে রেখেছি, আমরা আমাদের যতটুকু দায়িত্ব আমরা সেটা পালন করে যাব। এবং আমাদের এই বৃদ্ধাশ্রমের যারা রয়েছে প্রত্যেকটি সহকর্মী যারা রয়েছে তারা খুব আন্তরিকতার সঙ্গে কিন্তু এই মায়েদের সেবা করে থাকে। আর আমরা চেষ্টা করি সেখানে একটা সুন্দর পরিবেশে তাদেরকে সুন্দরভাবে যদি রাখা যায় আর কি। মায়েদের কাছ থেকে আমরা যেটা করে শুনেছি যে সত্যি তারা খুবই আপ্লুত আমরা যেভাবে পরিষেবা দিই। যতটুকু আমাদের সাধ্য সেই অনুযায়ী তাদের সুষম খাবার দেবার চেষ্টা করি এবং তাদের শারীরিকভাবে সক্ষম রাখার আমরা চেষ্টা করি। এখানে থাকতে গেলে কি সিনিয়র সিটিজেন হতেই হবে, 60+ হতেই হবে? মানে কারোর যদি 50-52 বয়স হয় সে কি থাকতে পারবে? না, 60+ নয়, নিয়ম অনুযায়ী 60+ই হচ্ছে সিনিয়র সিটিজেন। কিন্তু আমরা যেটা করেছি সেটা 50+ও আমরা এখানে রেখেছি। কিছু কিছু ব্যতিক্রমী ঘটনা থাকে আর কি, যেগুলো তাদের জীবন কাহিনী শুনলে আর কি প্রত্যেকেই আর কি যে একটা প্রত্যেকের মনে আর কি স্নেহ মমতা সেখানে জাগে। আমাদের এই আবাসনে, বৃদ্ধাবাসনে একটি মা এবং মেয়ে রয়েছে। মেয়েটির বয়স আনুমানিক হবে 38-40 বছর বয়স হবে। তারা পারিবারিক সূত্রে এভাবে আর কি নিগৃহীত হয়েছে আর কি, যার জন্যে
আমরা আন্তরিকতার সঙ্গে তাদের মা মেয়েকেও এখানে স্থান দিয়েছি। খুব ভালো লাগলো শুনে। মানে যারা থাকেন তাদের কি কোনো খরচ দিতে হয়, মাসিক, বার্ষিক বা এককালীন ডিপোজিট কিছু? না, এটা আমি শুনেছি কম্পালসারি কিছু নয়। যাদের সামর্থ্য আছে তারা যদি নিজের থেকে যদি কোনো কিছু দিতে চায় সেটা আমরা গ্রহণ করি, নিশ্চয়ই। কিন্তু এরকম নয় যে একবারে না দিলে তাদের রাখা হবে না, এরকম ব্যাপারটা নয় কিন্তু। আচ্ছা, এখানে ডাক্তারবাবু কি বসেন? ডাক্তার এখানে নিয়মিত আমাদের অ্যালোপ্যাথিক, হোমিওপ্যাথিক এবং ডেন্টাল ডাক্তারের পরিষেবা এখানে আমরা দিয়ে থাকি এবং ওষুধও দিয়ে থাকি সেখানে। সমস্ত ফ্রি অফ কস্টে? সমস্তই ফ্রি অফ কস্টে। নিয়মিত বলতে কবে কবে ডাক্তারবাবুরা? উইকলি, মান্থলি নাকি ডেলি? না, উইকলি উইকলি উইকলি। উইকলি। আর সব কিছু বিষয়েরই কি ডাক্তার আছেন? জেনারেল ফিজিশিয়ান তো থাকবেনই। জেনারেল ফিজিশিয়ান আছেন, হোমিওপ্যাথিক ডক্টর আছেন আর ডেন্টিস্ট আছে। ডেন্টিস্ট, ওকে। কেউ হঠাৎ অসুস্থ হলে, ইমার্জেন্সি হলে কি করেন? অ্যাম্বুলেন্স আছে আপনাদের? কোনো মা যদি অসুস্থ হয়ে পড়েন তার জন্য একটা সিক রুম আমাদের রয়েছে। ওকে। আমরা সেই সিক রুমে রাখি, সিক রুমে রেখে তার সেবা যত্ন করি এবং চিকিৎসা, এবং যখন যদি কোনো কিছু বাড়াবাড়ি হয় আর কি, তখন আমরা স্থানীয় যে হাসপাতাল আছে সেখানেতে আমরা তাদের যোগাযোগ করে আচ্ছা তাদের ভর্তি করে দিই। ওকে, মানে কাছাকাছি কোনো হয়তো সংস্থার অ্যাম্বুলেন্স আছে, ওখানে যোগাযোগ করেন নিয়ে টিয়ে যাওয়ার, সেগুলো পরিবহনের জন্য যে যা যা প্রয়োজন আছে সেগুলো আমরা করি। এনাদের মেন্টাল রিফ্রেশমেন্টের জন্য কি করেন? মাসে, বছরে কোনো বিশেষ প্রোগ্রাম? আমাদের সারা বছর ধরে এখানে নানাবিধ প্রোগ্রাম হয় এবং এখানে যে সমস্ত মায়েরা রয়েছেন তারা প্রত্যেকেই কেউ না কেউ গান করতে পারেন, কেউ আবৃত্তি করতে পারেন, কেউ নাটক করতে পারেন, এবং তাদের মধ্যে যে ট্যালেন্ট, আবার নাটক লেখেও এখানেতে রয়েছে, এরকমই তাদের মধ্যে অনেকেই ট্যালেন্টেড রয়েছে আর কি। এবং তাদের নিয়মিত আমাদের এখানে টিভি রয়েছে, রাধাকৃষ্ণ মন্দির আছে, শিব মন্দির আছে, হনুমান মন্দির আছে, নিয়মিত এখানে পূজা অর্চনা হয়। পারিপার্শ্বিক যে সমস্ত লোকজন রয়েছেন তারাও এখানে আসেন এবং প্রতিদিন সকালে পুজো হয়, সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি হয়, পুজো হয়, নাম সংকীর্তন হয় এবং ধর্মমূলক আলোচনাও এখানেতে হয়। হরিনাম সংকীর্তন থেকে শুরু করে অন্যান্য অনুষ্ঠানগুলো এখানেতে আমরা নিয়মিত করে থাকি। এনাদের জামা কাপড় বা শখ সাধের যে জিনিসপত্র সেগুলো কি আপনারাই দেন? হ্যাঁ, আমরা আমাদের মতো দিই, এবং খুব আনন্দের বিষয় যে বিভিন্ন সংস্থা রয়েছেন তারা টাইম টু টাইম মায়েদের জামা কাপড় থেকে, খাদ্যবস্তু থেকে অন্যান্য জিনিসপত্র দিয়ে যান। এখানকার সাথে যোগাযোগের কোনো নাম্বার আছে? যিনি সুপার আছেন, দেবমিত্রা আছে, অর্চনা তো অল স্কোয়ার, এবং এখানে প্রত্যেকেই রয়েছে, প্রত্যেকেই খুব আন্তরিকভাবে কাজ করে যায়, কিন্তু অর্চনা এখানে অনন্যা, এর তুলনা হয় না। ঠিক আছে, আমি ওনাদের নাম্বার তাহলে স্ক্রিনে দিয়ে দেবো। হ্যাঁ। পথ নির্দেশ কি আছে? যদি কেউ হাওড়া বা শিয়ালদা থেকে আসতে চায় কিভাবে আসবে এখানে? আচ্ছা, হাওড়া থেকে সরাসরি এখানে হাওড়া পাঁচারুল বাস আছে। এখানে পাঁচারুল সিনেমাতলা বা ভীমতলায় স্টপেজে নেমে ওখান থেকে প্রায় 150 থেকে 200 ফুট। তাছাড়া যে বাস রুট রয়েছে, হাওড়া উদয়নারায়ণপুর, হাওড়া রামপুর, হাওড়া তারকেশ্বর, হাওড়া ডিউডসুট, এতগুলো বাস রুট রয়েছে। এই 4টে বাস রুটে যদি তারা আসে তাদের তাহলে সিংটির মোড়ে নামতে হবে, নেমে ওখান থেকে টোটো আছে, টোটোতে করে এখানে আসা যাবে, মোটামুটি 10 থেকে 15 মিনিট লাগবে। আর শিয়ালদার থেকেও যদি আসে হাওড়া চলে আসতে পারে, বাকিটা সেভাবে রয়েছে। ঠিক আছে। আপনাদের কোনো ভবিষ্যৎ পরিকল্পনা? আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা অনেক কিছুই রয়েছে। ফিনান্সিয়াল সাপোর্ট আমরা যেরকমভাবে পাই আর কি, আমরা সেইভাবেই পরিকল্পনা গ্রহণ করি। আপনারা তো এতজন বৃদ্ধাদের সেবা দেন, এছাড়া অন্য কোনো জনসেবামূলক কাজ, যেমন আজকে একটা দেখলাম, আগে এখানেতে অনেক কিছু করা হয়েছে, পুকুর সংস্কার করা হয়েছে, মন্দির সংস্কার করা হয়েছে, শ্মশানঘাট তৈরি করা হয়েছে, জলের কল করা হয়েছে, বলে শেষ করা যাবে না আমরা যেভাবে যা করেছি আর কি প্রথম দিকে। এবং বর্তমানেও আর কি আমরা যদি আমাদের কাছে কেউ আবেদন করে আর কি, আমরা চেষ্টা করি যথাসাধ্য সেই তাদের আবেদনের মর্যাদা দেবার জন্য। কাছাকাছি আর কোনো দর্শনীয় স্থান? যে বলাইচক রামকৃষ্ণ মিশন আশ্রম আছে, জগন্নাথ দেবের মন্দির আছে, আরও কিছু কালী মন্দির আছে। যে কাছাকাছি গ্রাম হচ্ছে পেঁড়ো বসন্তপুরে, আপনি তো জানেন রায়গুণাকর ভারতচন্দ্র রায়ের জন্মস্থান। আমাদের যে উদয়নারায়ণপুর, ওখানে একটি মঠ আছে, জাগ্রত ভারত বলে একটি মঠ রয়েছে।
আমিষ নিরামিষ দুটোই চলে? আর এখানে আমিষ এবং নিরামিষ দুটোই চলে। আচ্ছা, এটা কত তলা? একতলাই বোধহয়, শুধু গ্রাউন্ড ফ্লোর আছে তাই তো? হ্যাঁ, আমাদের নতুন যে বিল্ডিংটা একতলা রয়েছে, কিন্তু আমাদের এটার ফাউন্ডেশন দেওয়া আছে, আরও 4 তলা করাই যেতে পারে আর কি। এবং সরকারের যদি সাহায্য পাই তাহলে আমরা আবার দ্বিতল করে সেখানেও আমরা পরিষেবা দেবো মায়েদের আচ্ছা, রাখার জন্য। যত তলা করবেন ভবিষ্যতে হয়তো লিফটের ব্যবস্থাও করতে হতে পারে। অবশ্যই করা হবে সেটা, কারণ হচ্ছে যারা বৃদ্ধা রয়েছেন তারা তো পায়ে হেঁটে উঠতে পারবেন না। হ্যাঁ, আমাদের পুরনো বিল্ডিংয়েতে আমরা 5টা এরকম করেছি, যেটা পেমেন্ট বেসিসে কেউ থাকতে পারেন, যদি কেউ থাকতে চান আর কি, যোগাযোগ করতে পারেন। মাসে আমরা ওখানে তিনি 8,000 টাকা। আচ্ছা, আর যদি স্বামী স্ত্রী থাকেন তাহলে সেটা 7,500 করে 15,000 টাকা। আচ্ছা, স্বামী স্ত্রীও থাকতে পারে? স্বামী স্ত্রীও থাকতে পারে এবং ছিলেন। আচ্ছা, এখানে ছিলেন একজন দম্পতি, ওনারা ছিলেন। আর ডিপোজিট সেখানে লাগে, ডিপোজিটের অ্যামাউন্টটা ঠিক বলতে পারছি না। ডিপোজিট মানে যেটা লাগে সেটা কিন্তু রিফান্ডেবল। আচ্ছা, অতীতে কি এরকম কোনো ঘটনা ঘটেছে যে বাড়ি থেকে ছেলেরা বিরক্ত হয়ে মাকে রেখে গেছে, আবার কিছুদিন পরে ভালোবেসে নিয়ে চলে গেছে? সেরকম ঘটনা এখনো পর্যন্ত আমার জানা নেই। ঘটেনি। আর দর্শকদের উদ্দেশ্যে আপনার যদি কিছু বলার থাকে, বিশেষ করে তাদের উদ্দেশ্যে যারা সক্ষম হওয়া সত্ত্বেও নিজের মাকে এখানে রেখে চলে যাচ্ছে? অভিজ্ঞতার থেকে আমি আপনাকে যেটা করে বলি, যে এখানে যারা তথাকথিত গরিব, তাদের আর্থিক সামর্থ্য না থাকলেও তারা মা বাবাকে কিন্তু বৃদ্ধাশ্রমে রেখে যায় না। দেখেছি আর্থিকভাবে যারা সচ্ছল, উচ্চবিত্ত, উচ্চশিক্ষিত, শিক্ষকতা পেশারে রয়েছে, অন্যান্য ভালো ভালো পদে তারা আসীন রয়েছে, এখানে যে সমস্ত মায়েরা রয়েছেন আর কি, বেশিরভাগই এই সমস্ত, খুব কম সংখ্যকই আছেন আর কি, যে যারা নিয়মিত তাদের মায়েদের খবর টবর রাখে। এরকম হয়েছে কিছুদিন আগে, একটি ছেলে মারা গেছে, তাকে খবর দেয়া হলো, সে বললো আমি আসতে পারবো না, কিন্তু তাকে দাহ করার জন্য তো তার যে নিকটাত্মীয় আছে তার সম্মতি লাগে, তো তাকে যখন অনেক অনুনয় বিনয় করে বলা হলো, তিনি হোয়াটসঅ্যাপে একটা চিঠি লিখে, তার সম্মতিপত্র লিখে যে আপনারাই দাহ করে দিন, তিনি আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন। আমি এইটুকু বলতে চাই দর্শকদের উদ্দেশ্যে, আপনারা যদি মনে করেন মুক্ত হস্তে এখানে দান করতে পারেন, আপনাদের যদি নিকট আত্মীয় কেউ যদি থাকে এরকমভাবে, বা সমাজে যদি কেউ অবহেলিত, কেউ রাস্তায় পড়ে আছে, কেউ কাউকে দেখছে না, সেরকম কোনো ব্যক্তিকে যদি পান, আপনারা নির্দ্বিধায় আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা সাধ্যমতো চেষ্টা করব তাদের এখানেতে রাখার জন্য আর কি, চেষ্টা করব আমরা। এবং এটাই আমার শেষ অনুরোধ যে আপনারা আমাদের আশীর্বাদ করুন, আমরা যেন আমাদের এই সেবা কার্য চালিয়ে যেতে পারি। আপনাদের আশীর্বাদই আমাদের কাছে পাথেয়, এবং আমরা সেই আশীর্বাদ নিয়েই আমরা আমাদের মায়েদের সেবা যত্ন করে যাব। এটাই আমার আন্তরিকভাবে বলার। মায়েদের আশীর্বাদ তো থাকবেই, সর্বোপরি ভগবানের আশীর্বাদ আপনাদের ওপর থাকবে অবশ্যই। খুব ভালো থাকবেন, আপনার সাথে কথা বলে খুব ভালো। নমস্কার। নমস্কার। আচ্ছা দিদি, আপনার নাম বলুন। আমার নাম অর্চনা চক্রবর্তী। আপনি এখানে কিভাবে জড়িয়ে আছেন, কতদিন ধরে আছেন? প্রথম থেকেই বলতে পারেন প্রায় বছর 30 আরও বেশি হবে। আমার বাপের বাড়ি পাচারুলে, বিয়ে হয়েছে ধারাসুমুলে, হুগলি, কিন্তু আমি কর্মস্থলটাকে কাছে রাখার জন্য, কর্মটাকে প্রাধান্য দেওয়ার জন্য আমি পাচারুলে জায়গা কিনে বাড়ি করেছি। ওনাদের আপনি খাওয়ার রুটিনটা জাস্ট একটু বলুন মোটামুটি। সকালে হচ্ছে আমাদের 6:30টায় ওরা ব্যায়াম আর প্রার্থনা করার পর 7টার মধ্যে ওনাদের চা বিস্কুট দেওয়া হয়। 9টার মধ্যে আমাদের মন্দিরের পুজো হয়ে যায়, 9টা থেকে 9:30টার মধ্যে ওনাদের টিফিন কমপ্লিট। কিছু কিছু হাতের কাজ ওনারা করেন, যেমন ধরুন এই ধূপের প্যাকেট করা, ঠোঙা তৈরি করা, এই গরমকাল হলে বড়ি দেওয়া, এইসব কাজগুলোর সাথে ওনারা যুক্ত আছে। তারপর আমাদের 11:30 থেকে 12:15টার মধ্যে পুজো শুরু হয় মন্দিরে পুজোর সময় অনেক ঠাকুমাই আসেন, ভোগ নিবেদন হয় দুপুরে। ওটা হয়ে যাওয়ার পর 1টার মধ্যে ঠাকুমাইদের দুপুরে লাঞ্চ দেওয়া হয়। এটা 2টোর মধ্যে কমপ্লিট হয়ে গেলে ওনাদের 3:30 পর্যন্ত রেস্ট টাইম। আমাদের 4টের সময় ডে কেয়ার সেন্টার বসে, অবসর বিনোদন কেন্দ্র। গ্রাম থেকে প্রায় 40-50 জন ঠাকুমা দাদুরা আসেন রেগুলার বিশেষে এখানে, যে বিভিন্ন দিন বিভিন্ন জন পাঠক আসেন, বিভিন্ন ধরনের ধর্মকথা আলোচনা হয়।
আলোচনা করার পর ওইটা হচ্ছে 5টার মধ্যে শেষ হয়। 5টা থেকে 6টা 1 ঘন্টা হচ্ছে ঠাকুমাদের ধরে ধরে এনে ব্যায়াম করানো হয়। এখানে লাইন দিয়ে সবাই বসে, এই আমাদের নাট মন্দিরে বসে সব ঠাকুমায়েরা ব্যায়াম করে। আমাদের একজন ব্যায়ামের মাস্টারমশাই আসেন, উনি সপ্তাহে একদিন ব্যায়ামগুলো দেখিয়ে দিয়ে যান। আমরা রেগুলার বেসিসে ঠাকুমাদের ব্যায়ামগুলো প্র্যাকটিস করান। মাঝে একটা বলা হয়নি, ওনাদের 4:30 যখন ডে কেয়ারের চা বিস্কুট দেওয়া হয় তখন ঠাকুমায়েরা চা বিস্কুটটা খেয়ে নেন। 6টা 6:30টার সময় একটা সামান্য টিফিন দেওয়া হয়, যেদিন যেমন থাকে। 8:30টার মধ্যে ওনাদের হচ্ছে রাত্রিরের ডিনারটা দিয়ে দেওয়া হয়। মাঝে হচ্ছে 1 ঘন্টা ওনাদের টিভি দেখার সময়, 7টা থেকে 8:30টা রাত্রিরের খাবার খেয়ে যে যার বিশ্রাম করেন। আবার সকালে কেউ 4টায় ওঠে, কেউ 5টায় ওঠে। আর আমাদের যে ঠাকুমায়েদের খাবার রুটিনটা হচ্ছে, আমরা আমাদের রিচ খাবার তো ঠাকুমায়েদের জন্য আমরা দিই না, অমনি কাঁচা লঙ্কা, জিরে, 5 ফোড়ন এইসব দিয়ে হালকা রান্না হয়। সপ্তাহে 2 দিন মাছ দেওয়া হয়, সপ্তাহে 2 দিন ডিম দেওয়া হয়। 3টে তো মিনিমাম সবজি, আমাদের ডালটা মাছ কম্পালসারি দিতেই হয়, কারণ ডালে প্রচুর প্রোটিন আছে। মাসে 1 দিন মাংস দেওয়া হয়। প্রায় 13-14 জন ঠাকুমা মাংস খায় না, মাছ আর ডিমটাই ম্যাক্সিমাম করা হয়। আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো, ভালো থাকবেন। ঠিক। 62 জন বৃদ্ধার দায়িত্ব নিয়েছেন এনারা, যাদের এনারা বিনা পয়সায় দেখাশোনা করেন। এরপরেও এনারা কিছু সামাজিক কাজকর্ম করে থাকেন। বন্যা উত্তর পরিস্থিতিতে ত্রাণ বন্টনের কার্যক্রম চলছে, চলুন দেখে নেওয়া যাক। অষ্টকলা বেড়া, শিখা মন্ডল, স্বপন দাস, অজিত দাস। আমাদের এই ভিলেজ ওয়েলফেয়ার সোসাইটির যিনি প্রতিষ্ঠাতা শ্রীযুক্ত অজিত কুমার মাইতি মহাশয়, তিনি সবসময় খুবই আন্তরিক। যে কোনো পরিস্থিতিতে তিনি তার সাধ্য মতন চেষ্টা করেন আর কি, এই সমস্ত যারা প্রান্তিক মানুষ তাদের সাহায্য করার জন্য। এবং আপনারা জানেন যে আমাদের এই পাঁচারুলে যে বৃদ্ধাশ্রম রয়েছে আনন্দম, সেই আনন্দম বৃদ্ধাশ্রমে এখানে যারা থাকেন আর কি, বর্তমানে প্রায় 62 জনের মতন রয়েছেন। যারা সই করতে পারেন সই করবেন, আর যারা সই করতে পারেন না তারা বুঝতে হবে। সুতরাং পুজো মানেই উৎসব, আর উৎসব মানেই আনন্দ, যে আনন্দ সকলকে নিয়ে। আর প্রায় দিন 10 পরেই দুর্গাপূজা, যার প্রস্তুতি চলছে প্রায় সারা পশ্চিমবঙ্গে। কিন্তু গত প্রায় 1 সপ্তাহ আগে দামোদরের বন্যায় ভেসে গিয়েছে উদয়নারায়ণপুর, আমতা সহ বহু এলাকার বিস্তীর্ণ অংশ। প্রচুর ক্ষতি হয়েছে মানুষের। আশ্রয় নেই, খাবার নেই, পানীয় জল নেই, বহু মানুষের জীবন চলে গেছে। বাড়ি ফসল নিশ্চিহ্ন করে দিয়ে দামোদর ভাসিয়ে নিয়ে গেছে এখানকার আনন্দ। 1978-এর পর এমন ভয়ঙ্কর বন্যা বাংলার মানুষ খুবই কম দেখেছে। তাই আমরা বাকিরা এবারে পুজোয় নতুন জামা পরে আনন্দ করব, যেটা ভাবা উচিত নয়। আসুন না এবারে বেশি আড়ম্বর না করে শুধু নিয়ম রক্ষার পুজো করে বাজেটের বাকি টাকা দিয়ে এনাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিই। সারা জীবন পড়ে আছে আনন্দ করার জন্য। আসুন না এবারে এনাদের সাথে না হয় দুঃখটাই ভাগ করে নিই। অসীমা রায়। আপনার নাম অসীমা রায়? আচ্ছা, কি হয়েছে আপনার? আমার বাড়ি ফাড়ি কিছু নেই, আমি সব চেয়ে পাচ্ছি। আপনার বাড়ি ফাড়ি কিছু নেই, সব বন্যায় ভেসে গেছে। আচ্ছা, কোথায় আছেন আপনি এখন? আমি বাঁধের গোড়ায় আছি, ত্রিপল খাটিয়ে। বাঁধের গোড়ায় ত্রিপল খাটিয়ে আছেন? আচ্ছা, এখানে আপনি কি নিতে এসেছিলেন? দিচ্ছে। আচ্ছা, আপনার এখন কি বক্তব্য, আপনি কি চাইছেন? আমাকে বলে কিছু সাহায্য করবেন, ঘর ধরে। আচ্ছা, ঘর দরের সাহায্য, কাপড় চোপড় দেবেন, লক্ষ্মী দলবি, তারপর কিছু নেই। আচ্ছা আচ্ছা, আপনাদের যে এই বানটা হলো এটা তো ফার্স্ট টাইম না, এর আগেও হয়েছে? আগামে প্রথম যে বন্যা বড়টাই ছিল পুরো এখনো দরিয়া হয়েছে, আবার যে মাঝে এলো এখন কিছু হয়নি, এইবারেরটা পুরো একবার দরিয়া হয়ে গেছে, পুরো কিছু নেই।
এটা কি ক্লাবের তরফ থেকে দেওয়া হচ্ছে? পঞ্চায়েতের তরফ থেকে। আচ্ছা, আপনার নাম কি দাদা, যিনি নিচ্ছেন তার নাম? শ্যামল ঘড়ুই। আচ্ছা, আপনার নাম কি দাদা? অসীম ঘড়ুই। আচ্ছা, এই বোনের বয়স কত? 16 বছর। দামোদর ভাসিয়ে নিয়ে গেল এখানকার আনন্দ, রিয়াকে চিরতরে তুলে দিল ওপারের নৌকায়। আপনি একটু ঘটনাটা বলুন। এই বোন কি এখানকার বাসিন্দা? হ্যাঁ, আচ্ছা, এই বোনের বাড়ি কোথায়? এই বোন আমাদের গ্রামের বাসিন্দা। বোনের নাম হচ্ছে রিয়া বাগ, বাবার নাম মিন্টু বাগ। ইনি গত 19 তারিখে বন্যার প্রবল স্রোতের মধ্যে পড়ে গিয়ে ইনি মারা গেছেন। তাই এনার শান্তি কামনা করে আমরাই পুষ্পস্তবকটা আমরা দিয়েছি। আচ্ছা, ফুল ফুটলো না, কুঁড়ি অবস্থাতেই ঝরে গেল। যাই হোক, যেখানেই থাকিস ভালো থাকিস বোন, তোর আত্মার চির শান্তি কামনা করি। আমার বাড়ি থেকে এই আশ্রম মাত্র 12 কিলোমিটার, তাই বাড়িতে ফিরেই খাবার প্ল্যানিং ছিল, কিন্তু এনাদের একান্ত অনুরোধ ফেলতে না পেরে খেতে বসেই পড়লাম। মেনু তো স্ক্রিনে লিখেই দিচ্ছি, তবে এখানকার বয়স্কাদের কথা ভেবে স্বাস্থ্যকরভাবে বানানো এই রান্নার স্বাদ অপূর্ব, না খেলে বুঝবেন না। যাই হোক, আজকে এখানেই শেষ করছি। পরের দিন হাজির হব আবার নতুন কোনো ভিডিওর সাথে। খুব ভালো থাকবেন। নমস্কার।